দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমরা খুব লাইটলি ব্যাপারটাকে শুরু করছি আর কি। আমাদের ক্লাসটা, যেটা সকল অফিসিয়াল ক্লাস বলো বা সাবজেক্টে ঢোকার ক্লাসটা, তো মার্চের প্রথম সপ্তাহ নেক্সট বুধবার থেকে হবে। আজকে ওভারঅল একটা ইন্ট্রোডাকশন আমাদের দিতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসের পারপাসটা প্রথমে একটুখানি বলে নিই। তাহলে আমরা মানে পারপাস অফ দিস ক্লাসেস প্রথমে হচ্ছে একটা টু বিল্ড এ সলিড কনসেপ্ট অফ কেমিস্ট্রি আর মোর প্রিসাইজ অন ফিজিক্যাল কেমিস্ট্রি। সেটা প্রথম ব্যাপার আর কি। আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে মূলত ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমি এখানে কভার করবো। এরা অন্যান্য জিনিসে যদি কিছু কোশ্চেন টোশ্চেন থাকে বলবে, আমি পারলে বললাম, না পারলে হচ্ছে লোকজনকে জিজ্ঞেস করে হয়তো এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তারপর টু স্কোর গুড ক্রেডিটস অর মার্কস ইন ইউনিভার্সিটি এক্সামিনেশন, to achieve good ranks in entrance and competitive examinations, to get an admission in an institute of repute for pursuing higher studies, to get a job of his or her choice, আর ফাইনালি টু সার্ভ দ্য ওয়ার্ল্ড ইন হোয়াট এভার ওয়ে হি আর সি ক্যান। মানে এই যে পার্ট একটা রেখেছে, টু গেট এ জব অফ হিজ অর হার চয়েস। আসলে এখন দিনকাল যেটা পড়েছে দেখবে যে তুমি শুধুমাত্রই হায়ার স্টাডি করবে, হায়ার স্টাডি করবে, হায়ার স্টাডি করবে, সেইটা আগে যেটা লোকে ভাবতো সেখান থেকে লোকে একটুখানি এদিক ওদিক করছে। মানে কেমিস্ট্রি সাবজেক্টের উপরে বেশ করেই কিন্তু বেশ কিছু কিছু ভালো ভালো চাকরি আছে। চাকরি আছে, ধরো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের চাকরি আছে, ভাবা অ্যাটমি রিসার্চ সেন্টারের চাকরি আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চাকরি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের চাকরি আছে, পেটেন্ট অফিসারের চাকরি আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির চাকরি আছে, ন্যাশনাল ড্রাগ এজেন্সির চাকরি আছে। এগুলো সবই কিন্তু মানে খুব ভালো চাকরি আছে, মানে সে গভর্নমেন্টের চাকরি। তারপরে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের চাকরি আছে, যেখানে কেমিস্টদের কিন্তু নেয়। এছাড়া আরও তো বেসরকারি টেসরকারি প্রচুর কোম্পানি টম্পানি তো আছেই আর। এবং সেইগুলো তো তোমাকে, সেগুলো প্রথমে ইনিশিয়াল একটা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্ট হয়ে তারপর ইন্টারভিউ, তারপরে তুমি আলটিমেটলি সিলেক্টেড হলে। আর দু একটা আছে যেগুলো ধরো এই ওএনজিসি পরীক্ষাটা, ভাবা অ্যাটমি রিসার্চ সেন্টার পরীক্ষাটা, এরা আবার এখন দেখা যাচ্ছে আলাদা করে পরীক্ষা নিচ্ছে না, তারা তো গেটের যে স্কোরটা, সেই গেটের স্কোরের বেসিসে তোমার নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি। তাহলে সেই চাকরিগুলো কিন্তু এই আমাদের যে এখানে আলোচনাগুলো হবে তার মধ্যে পড়বে। সেখানেও যে প্রপারলি যে সিলেবাসগুলোকে কভার করা হবে, তুমি দেখবে আমি সিলেবাসগুলো তোমাকে পরে সব সময় টু সময় যখন যে যেটার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সিলেবাসটা দেখাবো, দেখবে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটায় ওখানে যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা কিন্তু আমরা বেসিক্যালি কভার করে দিয়েছি। এছাড়া যেটা জ্যাম যে কারণে হয় আইআইটিতে এমএসসি পড়তে যাওয়ার জন্য, এখন তো তুমি দেখো যে জ্যাম পরীক্ষাটা এমন একটা হয়ে গেছে যে তোমার ওই আইআইটিতে এমএসসি করা ছাড়াও এনআইটিতে এমএসসি করা, এছাড়া এই ধরো আইআইএসটি মতো মানে শিবপুরের মতো ইনস্টিটিউট, তারাও হচ্ছে জ্যামের বেসিসে নিচ্ছে। আইআইসি ব্যাঙ্গালোর, যারা জ্যামের বেসিসে নিয়ে নিচ্ছে এগুলো। টিআইএফআর এখন নিজেদের মধ্যে পরীক্ষাটাকে করছে, কিন্তু কিছু ইনস্টিটিউট নিজের মতো পরীক্ষা নেয় না, জ্যামের বেসিসই হচ্ছে তাদের অ্যাডমিশনটা নিয়ে নিচ্ছে। আইজার গুলো তারা কখন যে কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই, কখনো কখনো জ্যামের বেসিসে নিয়ে নিচ্ছে, কখনো কখনো আবার ইন্ডিভিজুয়াল পরীক্ষাও নিচ্ছে। আইজার অ্যাপটিটিউড টেস্ট হিসেবে হায়ার সেকেন্ডারির পরে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, কখনো হচ্ছে এমএসসিতে নিজেরা পরীক্ষা অর্গানাইজ করে অ্যাডমিশন নেওয়াচ্ছে, আবার কখনো কখনো জ্যামের থ্রু দিয়েই অ্যাডমিশনটা নিয়ে আসছে। মানে সব ব্যাপারটাই কিন্তু আমাদের এর মধ্যে কভার হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আজকের ক্লাসের যে পারপাসটা সেটা আমি মূলত বললাম। নাও দ্য কোশ্চেন ইজ, হাউ ক্যান ইউ অ্যাচিভ ইউর গোল? তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে কি করে? হোয়াট শুড ইউ ডু, মানে হোয়াট শুড ইউ ডু টু রিচ দ্য টার্গেট? প্রথমে ফার্স্ট অফ অল অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট। কোনো শর্টকাট কিন্তু নেই, কোনো ম্যাজিক নেই যে আমি তোমার মাথায় হাত রেখে দিলাম আর তোমার হয়ে গেল, এরকম নেই। কোনো শর্টকাট নেই, মানে কোনো কম্পিটিটিভ এক্সামেরই কোনো শর্টকাট নেই। এই যারা হায়ার সেকেন্ডারির পরে ধরো যেই মেন যেই অ্যাডভান্স পাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল যেই পাচ্ছে বা নিট পাচ্ছে, যে প্রফেশনাল কোচিং সেন্টারগুলো আছে সেই কোচিং সেন্টারগুলোতে পাওয়ার রেটটা হচ্ছে হাই অবভিয়াসলি, কারণ সেখানে একটা ছাদের নিচে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সমস্ত লোক একসাথে, মানে মানে অনেক ভালো ভালো মাস্টারমশাইরা পড়াচ্ছে, অনেক ভালো ভালো স্টুডেন্টরা সেখানে পড়ছে, অনেক ছাত্র পড়ছে, তাদের মানে পাচ্ছেও অনেক ছাত্র।
কিন্তু তুমি একটুখানি দেখবে ফিজি বলো, আকাশ বলো, অ্যালেন বলো, যে সমস্ত প্রফেশনাল কোচিং সেন্টারগুলো তারা এক্সট্রিমলি মানে খাটায়। আর ছাত্ররা যারা পাচ্ছে তারা প্রচন্ড খাটে। কেউ কেউ ধরো এক্সট্রা ট্যালেন্টেড হয়তো একজন দুজন আছে 100 জনের মধ্যে, যারা হয়তো অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কম পড়াশোনা করছে কিন্তু পেয়ে যাচ্ছে। সেগুলো তো ধরলে হবে না, সাধারণ মানুষকে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয়। ওরা দেখবে মানে মানে খুব সিস্টেমেটিক ওয়েতে মক টেস্ট দিচ্ছে, প্রত্যেক সপ্তাহে প্রচুর চাপ দিচ্ছে, একটা খুব অল্প সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করছে বলে মানে এক একদিনে অনেকটা করে পড়াতে হচ্ছে। তাই এইরকম ভাবে প্রচন্ড পরিশ্রম করেই কিন্তু তারা পাচ্ছে। এখানে কোনো সহজ রাস্তা নেই। তুমি সারা বছর পড়াশোনা করলে না, ক্লাস করছো না ঠিকঠাক করে, যা কাজ দেওয়া হচ্ছে কাজ করছো না, তুমি মনে করছো ফাইনালি পেয়ে যাবে, এটা কিন্তু কখনো হয় না। ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অনেস্টলি। তোমাকে সৎভাবে প্রচুর পরিশ্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নো কোচিং সেন্টার অর অ্যান্ড টিচার ক্যান ব্রিং ইউ দ্য সাকসেস, দে ক্যান অনলি হেল্প ইউ। মানে আমি পড়াচ্ছি বা তুমি একটা কোচিং সেন্টারে তুমি ফিজিক্স সলভে জাস্ট একটা অল্প টাকা নেয়, তুমি এনরোল করে রেখে দিলে, তাহলে তো সবাই পেয়ে যেত। সবাই তো ফিজিক্স সল আর কোচিং নেয়, তা পাচ্ছে কজন? তাহলে ওই কোনো কোচিং সেন্টার বা টিচার, হ্যাঁ, সে কিন্তু তোমাকে সাফল্যটা এনে দিতে পারবে না, সে তোমাকে হেল্প করতে পারে, গাইড করতে পারে, এই পর্যন্ত। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমাকে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, মানে এমন প্র্যাকটিস করবে যে কোশ্চেন দেখার আগেই তুমি তার উত্তর জানো আর কি, মানে কোশ্চেন পড়তে পড়তেই বুঝতে পারছো কোশ্চেনটা কি, তার উত্তর কি হবে, এরকম। হ্যাঁ, এবং প্র্যাকটিস করে করে যেটা হবে যে যেটা কমন মিস্টেক্স, যেগুলো যেটা মানে প্রচুর হয় প্র্যাকটিস না করলে, যে কমন মিস্টেক্সটাকে তোমার 0%-এ নামিয়ে আনতে হবে। এটা তাহলে তোমাকে এই প্র্যাকটিস করতে করতে তুমি দেখবে পারফেক্ট হচ্ছে। আর তোমাকে সবসময় এটা বিশ্বাস করতে হবে যে ওয়ার্ক ইজ ওয়ার্ক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এসব কথা আসলে আমার ঠিক এই ধরনের কথাবার্তা বলতে চাই না, কিন্তু ওই সবাইয়ের জন্য এটা হয়তো দেখো ইউটিউবে এই ভিডিওটা অনেক সময় দেওয়া থেকে লোকে দেখে, ওই জন্য প্রচুর জ্ঞান গর্ব কথাবার্তা বলতে হয়। এটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে ওয়ার্ক ইজ ওয়ার্কসে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই দুটো হচ্ছে মূল মন্ত্র সাফল্যের। এই দুটো মূল মন্ত্র কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, মাথায় রেখে এগোতে হবে। আচ্ছা, আরেকটু মানে মাটিতে নামি, মাটিতে নেমে জাস্ট বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আর তাহলে তুমি কিভাবে এই গোলটাকে অ্যাচিভ করবে তার স্টেপ বাই স্টেপ রাস্তাটা কি হচ্ছে। তোমাকে প্রথম যেটা হচ্ছে যে সাবজেক্টটা খুব থরলি পড়তে হবে। হ্যাঁ, মানে গো থ্রু দ্য সাবজেক্ট থরলি অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল দ্য সাবজেক্ট ভেরি ওয়েল। তোমাকে অনেক বেশি পড়াশোনা করো এবং এই সাবজেক্টটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সলভ প্রবলেম বাই ইউর সেলফ টু চেক হোয়েদার ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট অর নট। তুমি পড়লে একটানা পড়ে গেলে, কিন্তু শুধু পড়ে গেলেই হবে না, বিভিন্ন প্রবলেম সলভ করো, নিউমেরিক্যাল প্রবলেম বা বিভিন্ন রকম অবজেক্টিভ প্রবলেম, এমসিকিউ, এগুলো তুমি সলভ করো। সলভ করে দেখো যে ঠিক আছে, যেটা পড়ে গেছে তার বেশি তুমি প্রশ্নগুলো উত্তর করতে পারছো কিনা, এবং সেটা তোমায় ঠিক করে দেবে যে তুমি সাবজেক্টটা কতটা কি বুঝেছো। পার্টিকুলার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি বুঝতে পারবে তুমি আদৌ সাবজেক্টটা কতটা বুঝেছো। যে সাবজেক্টটা খুব ভালো না বুঝেছে সে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবে না। তারপর বলা হচ্ছে ইনভেস্ট টাইমস পার চ্যাপ্টার ডিপেন্ডিং অন ইটস ওয়েটেজ, ইম্পর্টেন্স, লেন্থ অ্যান্ড ডিফিকাল্টি। এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে 10টা চ্যাপ্টার আছে, তোমার কাছে 40টা লেকচার, তাহলে কি প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি কি 4টে করে লেকচার দেবে? বা তুমি যদি 40 দিন তোমার পরীক্ষা বাকি আছে, তাহলে তুমি কি প্রত্যেকটা চ্যাপ্টার কেন গড়ে 4 দিন করেই দেবে? নয়। তোমাকে দেখতে হবে যে কোনটা ওয়েটেজ বেশি আছে, সেটা একটু বেশি সময় দিতে হচ্ছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে বেশি সময় দিতে হচ্ছে। যদি কোনো একটা চ্যাপ্টার লেন্দি এবং ডিফিকাল্ট হয় তাকে তাতে একটু বেশি সময় তোমায় লাগতে পারে। অর্থাৎ এমন হতে পারে একই ওয়েটেজ, এখান থেকেও 3 নম্বর পড়বে, ওখান থেকেও 3 নম্বর পড়বে, কিন্তু একটা দেখা যাচ্ছে কোন একটা জায়গা আছে যে মানে 3 নম্বরের জন্য তোমার অল্প পড়লেই হয়ে যাচ্ছে, আর একটা 3 নম্বরের জন্য তোমাকে একটু বেশি পড়তে হবে। তো সেই মতো করে তুমি যে তোমার টোটাল টাইমটাকে ইনভেস্ট করে, যে 11 মাস সময় আছে, হয়তো 45টা ক্লাস দেওয়া হবে, সেইগুলো থেকে আমরা যখন রুটিনটা দেবো তুমি দেখতে পাবে এমন করেই এটাকে করা হবে। হ্যাঁ, মানে মানে এমন করেই তোমার টাইমগুলো দেওয়া হবে আর কি, যে ওই ওয়েটেজ, ইম্পর্টেন্স, লেন্থ এবং ডিফিকাল্টির উপরে বেস করে আমি তোমার টাইমটাকে দেখবে ভাগ করে দিচ্ছি, বা আমি আমার টাইমটাকে ভাগ করে নেব, সেই মতো করে আমি টাইম ইনভেস্ট করবো। Look at the previous year's questions to understand the question pattern and then practice questions of that type. যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখতে হয়, লাস্ট 5 বছর বা লাস্ট 10 বছর কোশ্চেন দেখে সেখান থেকে কমন পড়ার জন্য নয়, কিন্তু যে কি টাইপের কোশ্চেন্স পড়ে, হ্যাঁ,
সেইগুলোকে দেখতে হয় এবং সেই মতো করে তোমাকে যে মক টেস্টের যে প্যাটার্নগুলো হবে আর কি সেটাকে ফলো করে করার চেষ্টা করা, বা তোমার এমন করলাম যে যে তোমার যখন ওই প্র্যাকটিস করবে তুমি আর কি প্র্যাকটিসের কোশ্চেনগুলো সেই টাইপের হয়, সেটাকে মাথায় রাখবে যে প্রিভিয়াস যে কোশ্চেন দেখাটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, ফর এন্ট্রান্স আর কম্পিটিটিভ এক্সামিনেশন প্র্যাকটিস এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমএসকিউ মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, অ্যান্ড এনএটি বা ন্যাট নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টাইপ কোশ্চেন আর কি। এবারে এমসিকিউ যেগুলো সেইগুলোতে দেখবে মূলত তোমার নেগেটিভ মার্কিং থাকে। জ্যামের জন্য এমএসকিউ বা ন্যাটে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু আবার কিছু আবার এমএসকিউতে তোমার পার্ট মার্কিংও থাকে না। এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, ওটা একটা কোশ্চেন মানে এমসিকিউতে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে একটা অপশন কারেক্ট, কিন্তু এমএসকিউতে এক বা একাধিক অপশন কারেক্ট হতে পারে। জ্যামের যে প্যাটার্ন তাতে এমএসকিউতে সবকটা অপশন কারেক্ট হলে তবে তুমি নম্বর পাবে, ফুল মার্কস পাবে, নাহলে তুমি জিরো পাবে। কিন্তু ধরো যেই অ্যাডভান্সে যে এমএসকিউ আছে সেখানে কিন্তু আবার এমএসকিউর মধ্যেও পার্ট মার্কিং আছে। তো জ্যামে পার্টিকুলারলি এমএসকিউ বা ন্যাট যে কোশ্চেন যেগুলো সেগুলোতে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এমসিকিউতে তোমার নেগেটিভ মার্কিং আছে ওই প্রতি মানে 25% নেগেটিভ মার্কিং আছে। ওই 4টে করে কিন্তু অপশন দেওয়া আছে, কারেক্ট করলে যদি 1 নম্বর হয় তাহলে নেগেটিভ করলে হচ্ছে -0.25, বা 2 নম্বরের যদি এমসিকিউ থাকে তাহলে হচ্ছে কারেক্ট করলে 2 নম্বর আর ভুল করলে হচ্ছে তোমার -0.5 এটা। আচ্ছা, প্র্যাকটিস ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস ফ্রম সাম বুকস অর ফ্রম ইন্টারনেট। বই এবং ইন্টারনেট থেকে বেশ কিছু প্রবলেম তুমি জাস্ট প্র্যাকটিস করবে, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখো যেটা বলছি হিয়ার এ কশন দ্যাট শুড বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট মেনি বুকস অ্যান্ড ইন্টারনেট সাইটস are associated to wrong and faulty information and concepts. You have to be careful enough to choose proper teaching materials. হ্যাঁ, এই যে তুমি অনেক আমি মানে অনলাইন কোচিং সেন্টার আছে, অনেক ইন্টারনেটে সার্চ করলে প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, বই পাওয়া যায়, সেখানে না প্রচুর কোশ্চেনের উত্তর ভুল থাকে বা পড়ানো হচ্ছে অনেক কনসেপ্ট ভুল বলছে। এবার তুমি বলতে পারবে যে মানে সেগুলো কতটা পারছে, দেখো হয়তো 90%, 95% বা 99% হয়তো কারেক্ট, এদিকে 1% বা 0.5% যে ভুল থাকছে সেইটা কিন্তু দেখবে একটা কম্পিটিটিভ মার্কেটে ওইটা কিন্তু তোমার ক্ষতি করবে। ওই জন্য যে বইটা তুমি সিলেক্ট করবে বা যে মেটেরিয়ালটা তুমি ফলো করবে তার অথেন্টিসিটি নিয়ে না একটুখানি তুমি আগে থেকে চেক করে নেবে আর কি। যে যেটা মানে লোকে বলছে বা যেখানে ভিড় বেশি সেখানে চলে গেলাম সেরকম না। হ্যাঁ, ম্যাক্সিমাম লোক ওই বইটা ফলো করে মানে ওই বইটাই সবচেয়ে ভালো এরকম কিন্তু নয়। হ্যাঁ, তোমাকে আরেকটু এক্সপিরিয়েন্স লোকেদের সাথে কথাবার্তা বলতে হবে যে কোন বইটা ভালো, ইনফরমেটিভ, ভুল নেয়। ভুল হয়তো সব বই থাকে মানে, কিন্তু সেটা চোখে পড়ার মতো ভুল যেন না হয় আর এইটা। সিমিলারলি ইন্টারনেটে সাইট ফাইটগুলোতে যে সমস্ত ইনফরমেশন থাকে আর কি, প্রচুর কিছু এখন গুগল টুগুলে সার্চ করলে বা চ্যাট জিপিটি পার্টিকুলারলি সেখানে যদি তুমি কোনো একটা কোশ্চেন থেকে সার্চ করো সে তার একটা উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি খেয়াল করে দেখবে একটুখানি যে চ্যাট জিপিটি কিন্তু মানে অনেক ক্ষেত্রে ভুল অ্যান্সার তোমায় দিচ্ছে। হ্যাঁ, সেগুলো একটুখানি কেয়ারফুল থাকতে হবে। আর তারপরে মেক এ রুটিন টু প্রিপেয়ার দ্য সিলেবাস পার্ট বাই পার্ট অ্যান্ড গিভ অ্যাট লিস্ট 1 মক টেস্ট পার উইক কভারিং দ্য স্পেসিফিক পোর্শন অফ দ্য সিলেবাস। আমরা প্রথম দিকে প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেব না, আমরা প্রথম দিকে প্রত্যেক মাসে মক টেস্ট নেব, আর তার পরের দিকে হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর মক টেস্টে চলে যাবো আর কি। তাহলে আমাদের যেটা করতে হবে যে একটা রুটিন বানিয়ে ফেলতে হবে যে সিলেবাসটাকে পার্ট বাই পার্ট শেষ করে পরীক্ষাগুলোকে নেওয়া। প্রথমে দেখা যাবে ছোট ছোট পার্ট পড়ানো হচ্ছে, তার মতো করে পরীক্ষা হচ্ছে, তারপর কয়েকটা চ্যাপ্টার মিলে পরীক্ষা হচ্ছে, তারপর একটা হোল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এইগুলো কিন্তু আমাদের চলবে আর কি, সেটাকে আমাদের করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আস্ক ইউর টিচার টু চেক দ্য অ্যান্সার কিপ অ্যান্ড টু গিভ এ ডাউট ক্লিয়ারিং ক্লাস উইথ নো টাইম বাউন্ড। তাহলে তুমি যারা পরীক্ষাটা দিলে পরীক্ষাটা খাতাটা এখানে টিচার দেখে দেয়। হ্যাঁ, বা যদি তোমার এমসিকিউ হয় যেখানে নিজে নিজেই চেক হয়ে যায় আর কি, হ্যাঁ সেই পর্যন্ত খাতাটা চেক হয়, সেখানে তুমি সবসময় তো ফুল মার্কস পাবে না। কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনের উত্তর তুমি জানো না বা ভুল করেছো বলে তুমি ফুল মার্কস পাচ্ছ না, তখন ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। যে তোমার যে ঘাটতিটা আছে, হ্যাঁ সেই ঘাটতিটা কোথায় কোথা থেকে আসছে এবং যে কোশ্চেনগুলো তুমি উত্তর করতে পারোনি বা ভুল করেছো সেগুলো যেন তার প্রপারলি উত্তর টুত্তর করিয়ে দেওয়া হয় আর কি। হ্যাঁ, দিস শুড বি কমপ্লিটেড বিফোর গোয়িং ইনটু দ্য নেক্সট টপিক। পরের চ্যাপ্টার যাওয়ার আগে যেন ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হয়ে যায়,
ট্রাই টু রিয়েলাইজ দ্য কনসেপচুয়াল প্রবলেমস অ্যান্ড মডিফাই দেম অ্যাকর্ডিংলি। মানে তোমার কি সমস্যা হচ্ছে কনসেপচুয়ালি সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করবে ওই মক টেস্টের যখন ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হচ্ছে, সেই মতো করে তুমি সেটাকে চেঞ্জ করবে। রিমেম্বার দ্যাট ওয়ান্স ইউ কারেক্টলি নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার ইউ শুড নট মেক সিমিলার মিস্টেক্স এগেন। এটা খুব ইম্পর্টেন্ট। লোকে পরীক্ষা দিয়ে দেয়, খাতাটা দেখে দেওয়া হলো, সেটা সেকেন্ড টাইম সে ভালো করে দেখছে না। তবে এটা হচ্ছে যে যে ভুলটা তোমার হচ্ছে, যেটা তুমি পারছো না, সেটা তো একবার তোমায় করে দেওয়া হলো, তাহলে পরের বার যদি কোশ্চেনটা আবার পড়ে, সেই টাইপের কোশ্চেন পড়ে, পরের বার যেন ভুলটা না হয়। তাহলে এই মক টেস্ট করে 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 করেই তুমি তো পারফেক্টনেসের দিকে এগোবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে তোমার ওই মক মানে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এবং ডাউট ক্লিয়ারিং এর পরে যে কোশ্চেনগুলো তুমি পারোনি বা ভুল করেছিলে তার যে উত্তরটা করে দেওয়া হলো, সেইটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। সিমিলার টাইপ অফ কোশ্চেন যদি পরে তোমার পড়ে, তাহলে যাতে করে তোমার অসুবিধা না হয়। আর কিপ এ রেকর্ড অফ ইউর পারফরমেন্স অ্যান্ড দেন অ্যানালাইজ ওয়েদার ইউ আর ইমপ্রুভিং আর নট। তুমি একটা রেকর্ড রাখো যে তুমি কত পার্সেন্ট মার্কস পাচ্ছ বা কতর মধ্যে কত পাচ্ছ, এবং দেখো যে দিন দিন তুমি দেখো একটা এটা এটা যেমন মানে লোকে জ্যামের যে কাট অফটা সেটা ইয়ার টু ইয়ার প্রচন্ড ভ্যারি করে, র্যাঙ্কটা ইয়ার টু ইয়ার প্রচুর ভ্যারি করে, এবং এখানে যেহেতু খুব কম ছেলে পরীক্ষা দেয়, কিন্তু নিট বলো বা যেই মেন বা যেই অ্যাডভান্স বলো মোটামুটি ভাবে কত পেলে লোকে পাবে একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। মানে কাট অফটা কমবে আশা করা ভুল, কাট অফটা বড় পারবে। ঠিক আছে, এবারে কাট অফ মানে তো মানে তোমাকে বুঝতে হবে, ধরো নিটে তোমার তো হয়তো মানে কি বলবো 10 লক্ষ ছেলের নাম দিচ্ছে বা 5 লক্ষ ছেলের নাম দিচ্ছে, কিন্তু সিট তো অতগুলো নেই, 50,000 ছেলে তোমার বেসিক্যালি সরকারিতে চান্স পাবে। হুম, বা জ্যামে তো ধরো হয়তো তোমার দেখা যাচ্ছে তুমি 7,000 তোমার একটা র্যাঙ্ক হিসেবে দিলে, 7,000 র্যাঙ্কের ছেলে তো আর তো চান্স পাবে না কোথাও। তাহলে তুমি যে ইনস্টিটিউটকে টার্গেট করছো, হ্যাঁ, তাহলে কতটা র্যাঙ্ক করলে কত র্যাঙ্ক করলে সেটা অ্যাচিভ করা যায়, এবং তার মতো করে তোমার ওই কতটা নম্বর পেতে হবে তার একটা মোটামুটি ধারণা একটা তৈরি করে ফেলতে হবে। হ্যাঁ, এই ধরো এবছরে দেখলে যে তোমার হায়েস্ট কত উঠেছে, তোমাদের সিনিয়ররা মোটামুটি কত পেয়েছিল, কত র্যাঙ্ক হয়েছে, এবং কোন র্যাঙ্কে কোথায় যেতে পেরেছে, তার একটা ওভারঅল তো ধারণা হয়। সেই ধারণাটা তোমার দেখে নিতে হবে আর কি। হ্যাঁ, এবার তুমি সেই রেকর্ডটা রাখছো, রেখে তুমি দেখছো তুমি ওইটা অ্যাচিভ করতে পারছো। তবে আমি কথার কথা বলছি, এখন নিটে যদি 600 নিচে পায় 720-তে, তাহলে সে মানে সরকারিতে কোথাও পাবে না। এবার দেখা যাচ্ছে মক টেস্ট দেওয়া হচ্ছে, সে 300 350 পেজে কখনোই উঠতে পারছে না। পরীক্ষার আগেও যে লাস্ট 4টে মক টেস্ট হলো সেখানেও সে 350 পেজে কোনোভাবেই পাচ্ছে না। কিন্তু সে তো আর আশা করে বসে থাকলে হবে না যে আমি পরে আমি এবারে নিট পেয়ে যাচ্ছি। মক টেস্টে রেগুলারলি 600 650 750 এরকম নম্বর পাচ্ছে, সেও ফাইনাল পরীক্ষা ছড়াতে পারে, কিন্তু তবু সে আশা করতে পারে যে হ্যাঁ আমি মোটামুটি ঠিক জায়গাতে আছি, আমি পেতে পারি। তাহলে এখানেও যখন তুমি করবে যে খাতাটা দেখে দেওয়া হলো, সেটা করলে তুমি তোমার মতো করে একটা ছোট্ট ডায়েরি মেনটেন করো, করে দেখো যে তোমার মক টেস্ট নাম্বার 1, মক টেস্ট নাম্বার 2, ডেট ফেট হলো, টপিক দেওয়া হলো, সেখানে তুমি অ্যাকচুয়ালি কত 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 পাচ্ছ। ঠিক আছে, দেখো তোমার ইমপ্রুভ করছে কিনা, এবং আলটিমেট যতটা পেলে তুমি রিকোয়ার্ড গোলটা অ্যাচিভ করতে পারবে, সেই নম্বরটা তুমি আদৌ পৌঁছাতে পারছো। এইটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের মূল জায়গা, এটা মাথায় রাখতে হবে। গিভ এ লুক অ্যাট দ্য কাট অফস অফ প্রিভিয়াস ইয়ার, দেখো যেটা আমি বলছিলাম প্রিভিয়াস ইয়ার রেজাল্ট, অ্যান্ড দেন থিঙ্ক ইউর সেলফ হাউ মাচ এফোর্ট ইউ শুড ইনভেস্ট, প্রিপেয়ার ইউর রুটিন অ্যাকর্ডিংলি। One point that keep you uh, that that you keep in mind is that your performance in the final examination will be always poorer than that in the mock test. মক টেস্টের তুলনায় ফাইনাল পরীক্ষায় কিন্তু পারফরমেন্স খারাপ হবে, সেটা তোমার মাথায় রাখতে হবে। সেই মতো করে তুমি টার্গেটটাকে ফিক্স করো। তাহলে প্রথম দিকে যে মক টেস্টগুলো নেওয়া হবে ছোট ছোট চ্যাপ্টারে, অল্প অল্প সিলেবাস দিয়ে। হ্যাঁ, তারপরে তো আমি ফিজিক্যাল কেমিস্ট্রি যখন টেস্ট নিচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমি তো ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু করবো, আমি ধরো মানে আর একটা 33 নম্বর তো মানে মানে 1/3 তো সেখান থেকে ফাইনাল পরীক্ষায় পড়বে। তা তোমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, টোটাল ফিজিক্যাল কেমিস্ট্রির মক টেস্ট নেওয়া হলো, তুমি 1 সপ্তাহ অনেকটা মানে প্রিপেয়ার করতে পারলে। কিন্তু যখনই ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক সব তোমার থেকে যাচ্ছে, তখন কি হবে? তখন তো তুমি এটা করতে পারবে না, তাই না? মানে তো করতে পারবে না, তখন তো তুমি আর এই মানে প্রিপারেশনটা অত ভালো করে নিতে পারবে না। তাহলে ফাইনাল পরীক্ষায় ইউজুয়ালি দেখবে মক টেস্টে যা পায় তার থেকে ইউজুয়ালি কম পায়, হয়তো 1-2 জন বেশি পেয়ে যেতে পারে। এইটা সেই মতো করে তোমাকে টার্গেটটাকে ফিক্স করতে হবে। মানে গতবারে 50 পেয়ে এই অমুক জায়গায় পেয়ে যেতে হবে, খড়গপুরাটিতে পেয়েছে, তুমি তাহলে 50টাকেই টার্গেট করলে, কেন 60 হয়ে গেলে কত ক্ষতি হয়ে যাবে, এরকম নয় কিন্তু। তো তখন মনে রাখবে মক টেস্টে যদি 70 পাও, তাহলে হয়তো ফাইনাল পরীক্ষা তোমার 50 হবে। সেই মতো করে তোমাকে টার্গেটটাকে ফিক্স করতে হবে।
ঠিক আছে? তাহলে আমি কিছু জেনারেল কথাবার্তা বললাম, সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সত্যি। এবার জ্যামের জন্য স্পেশালি কি একটুখানি দেখা যাক। আর ইচ পেপার ইন জ্যাম will contain a total of 60 questions divided into 3 sections. টোটাল মার্কস হচ্ছে 100। ঠিক আছে, জ্যাম পরীক্ষা এখন 100 মার্কসের পরীক্ষা, এখানে 60টা কোশ্চেন থাকবে। আচ্ছা, সেকশন এতে কি হচ্ছে? সেকশন এ কন্টেন্স 10 মাল্টিপল চয়েস কোশ্চেন্স অফ 1 মার্ক অ্যান্ড 20 এমসিকিউ কোশ্চেন্স অফ 2 মার্কস ইচ। তাহলে দেখো, তাহলে টোটাল এমসিকিউই থাকছে কিন্তু 50 নম্বর। তার মধ্যে 1 নম্বর এমসিকিউ 10টা আর 2 নম্বরের এমসিকিউ হচ্ছে 20টা। এবারে 1 নম্বরের কোশ্চেনে এখানে যেটা নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, এখানে নেগেটিভ মার্কিং 1/4 নয় 1/3। তাহলে ইন সেকশন এ ফর দ্য 1 মার্ক কোশ্চেন নেটে হচ্ছে 1/4, কিন্তু এখানে হচ্ছে 1/3। ইন কোশ্চেন এ ফর দ্য 1 মার্ক কোশ্চেন 1/3 of marks will be deducted for a wrong answer, and for a 2 marks question 2/3 marks will be deducted for each incorrect response. No marks will be deducted for unattended question. এটা মাথায় রাখবে, নেগেটিভ মার্কিং আছে এখানে। আচ্ছা, সেকশন বিতে 10টা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন আছে অফ 2 মার্কস। এখানে সমস্ত অপশনগুলো যদি কারেক্ট হয় তবে তুমি ক্রেডিট পাবে, নাহলে 0 ক্রেডিট। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। আর সেকশন 3তে 10টা তোমার 1 নম্বরের নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে ন্যাট, আর 2 নম্বর 10টা ন্যাট কোশ্চেন থাকবে, টোটাল 30 নম্বর। এটা কিছু একটা ভুল করলাম, দাদা আমি এখানে এটা মানে 1 নম্বরের ন্যাট না, তোর মার্কস তো বেড়ে গেল। এক সেকেন্ড, আমি কিছু একটা ভুল করলাম। হ্যাঁ, এটা তোমার না, আমার যে এখানে 10টা 10 দুগুণে 20, ঠিকই তো আছে, সরি 30, ঠিকই আছে, সরি। হ্যাঁ, মানে 1 নম্বরের ন্যাট হচ্ছে 10টা 10 নম্বর, আর 2 নম্বরে হচ্ছে 10টা, টোটাল 30 নম্বর। তাহলে বি এবং সি এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হচ্ছে? তোমার এমসিকিউ থাকছে, এমএসকিউ থাকছে, আর ন্যাট কোশ্চেন থাকছে। এমসিকিউ 1 নম্বর এমসিকিউ 10টা, 2 নম্বর এমসিকিউ 20টা, আর যখন তোমার হচ্ছে সেকশন বিতে হচ্ছে তোমার 2 নম্বরের যে মানে এমএসকিউ গুলো সবই 2 নম্বরের, সেরকম 10টা থাকবে। আর ন্যাটে হচ্ছে তোমার 1 নম্বরের নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন হচ্ছে 10টা, আর 2 নম্বরে থাকবে হচ্ছে 10টা, টোটাল 100 মার্কস। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এটা। আচ্ছা, এবার একটু সিলেবাসটা দেখো। আচ্ছা, সিলেবাসে এই যে প্রথম যে পার্টটা, যে বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট 10+2 লেভেলের, এই বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্টটা এটা না এই গত বছরও ছিল, নেক্সট বছরও থাকবে। এবারে তার আগে 2-3 বছর এই পার্টটা ছিল না, বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট পার্টটা ছিল না। তার আগে আবার ছিল। সেখানে লোকে ওই মানে কি হচ্ছে, লাস্ট বছরের কোশ্চেন বা লাস্ট 2-3 বছরের কোশ্চেনে ডিরেক্ট ম্যাথামেটিক্স থেকে কোশ্চেনটা দিচ্ছিল না। এবছর সবাই দিয়ে দিয়েছে। এখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো কিন্তু পড়ে নিতে হবে। কি আছে দেখো: ফাংশনস, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ইন্টিগ্রালস, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টরস অ্যান্ড ম্যাট্রিসেস, ডিটারমিনেন্টস আর এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এই যে ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো, এইটা একটুখানি তোমাদের দেখে নিতে হবে। তাহলে ফাংশনস, ম্যাক্সিমা মিনিমা, ইন্টিগ্রালস, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে। এটা 10+2 লেভেলের ম্যাথামেটিক্স হলেই চলবে। হ্যাঁ, মানে এবার পাস কোর্সের স্ট্যান্ডার্ডও তোমায় যেতে হবে না, কিন্তু এইগুলো যে আছে এবং এটা পরীক্ষা করে প্রিপেয়ার্ড হতে হবে, আর পরীক্ষার মতো করে প্রিপেয়ার্ড হতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিকে টপিকগুলো আছে, কতগুলো টপিক দেখো। প্রথমে আছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার আছে, ঠিক আছে এটা। তাহলে
তাহলে অ্যাটমিক আর মলিকুলার স্ট্রাকচার মানে মূলত হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে পার্টটা। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক এখানে দেখো মূলত যেটা আছে একদম হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে শুরু করে একদম হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পর্যন্ত এই কোয়ান্টাম মেকানিক্সের পার্টটা হচ্ছে মূলত অ্যাটমিক আর মলিকুলার স্ট্রাকচারের মধ্যে আছে। সেকেন্ড হচ্ছে তিনটে স্টেটস অফ ম্যাটার আছে, গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট এন্ড সলিড স্টেট। স্টেটস অফ ম্যাটার, গ্যাসিয়াস স্টেট, লিকুইড এবং সলিড স্টেট, এই তিনটে স্টেটস অফ ম্যাটার ভালো করে দেখতে হবে তোমার। আচ্ছা, তারপর থার্মোডাইনামিক্স, কেমিক্যাল অ্যান্ড ফেজ ইকুইলিব্রিয়াম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব লেন্দি টপিক। কার মাইক্রোফোন অন হয়ে গেল রে? কেমিক্যাল থার্মোডাইনামিক্স এই দুটো হচ্ছে কিন্তু বেশ লেন্দি টপিক আর কি। হ্যাঁ, মানে থার্মোডাইনামিক্স পার্টটা অ্যাকচুয়ালি হিউজ আর কি, তার সঙ্গে কেমিক্যাল এবং ফেজ ইকুইলিব্রিয়াম পার্টটা আছে আর কি। এইটা তোমাদের ভালো করে একটু দেখতে হবে, এবং এখানেও কিন্তু কিছু অঙ্ক টঙ্ক আছে। দেখো এক্সাক্ট and ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, পার্শিয়াল ডেরিভেটিভস, হ্যাঁ, অয়েলার রেসিপ্রোসিটি, সাইক্লিকগুলো, এইসবগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে যেগুলো লাগে আর কি সেটা থাকবে। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে তোমার ওই কন্ডাক্টর রিলেটেড পার্টটা এবং তার সাথে সাথে তোমার যেটাকে রেডক্সের যে পার্টটা, এই দুটো পার্টই আছে। দেখো প্রথমের পার্টটা কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট মলার কন্ডাক্টিভিটি অ্যান্ড দ্য প্রপার্টিজ, কোল্লার বা হ্যামিল্টন, এইসবও যেমন আছে, আর পরের দেখাতে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইএমএফ, টিএমএফ, এইসবও কিন্তু আছে। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, প্রচুর কোশ্চেন পড়ে এখান থেকে, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে অ্যাবজর্পশন পার্টটা আছে এবং স্পেকট্রোস্কোপি পার্টটা আছে। অ্যাবজর্পশনের মধ্যে ওই গিভস অ্যাবজর্পশন আইসোথাম, হ্যাঁ, গিভস অ্যাবজর্পশন ইকুয়েশন, অ্যাবজর্পশন আইসোথাম, টাইপস অফ অ্যাবজর্পশন, সারফেস এরিয়া কভারেজ ইত্যাদি ইত্যাদি, সারফেস ফিল্ম সল লিকুইড, এইসব আছে। মানে বেসিক্যালি মানে তোমাকে গ্যাসের অ্যাবজর্পশন সলিড সারফেস এবং সলিডের অ্যাবজর্পশন লিকুইড সারফেস সবটাকে কনসিডার করতে হবে আর কি এটা। আর স্পেকট্রোস্কোপির মধ্যে হচ্ছে ওই ল্যাম্বার্ট বিয়াস ল, যেটা ফটোকেমিস্ট্রির মধ্যে পড়ে, সেটা তো আছেই। তার সঙ্গে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, মানে এনএমআর, ইপিআর, এই রিলেটেড জায়গাগুলো আছে আর কি। আচ্ছা, এবারে তুমি জাস্ট আমাকে প্রথম থেকে একটু বলো, এই যে বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট সেটা তো ঠিক আছে পড়াতে হবে, তাহলে এবারে এখনো পর্যন্ত যা পড়া হয়েছে তাতে এই অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার যে পার্টটা, সেখানে দেখো এই যে পার্টিকেলের বক্স টক্স প্রবলেমে যেমন আছে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমও আছে। তাহলে এখানে কি হচ্ছে, কিছুটা পার্ট কাদেরও পড়া হয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার এই যে পার্টটা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় বেশ কিছুটা পার্ট হয়েছে, সবটা তো সাডেনলি হয়নি। আচ্ছা, নরেন্দ্রপুরের কোয়ান্টাম মেকানিক্স এখনো পড়ানোই হয়নি, তাই তো? কিছু হয়নি। আর জেবিআরসের কোয়ান্টাম মেকানিক্স বেশ কিছুটা হয়েছে আর কি। তবে দেখো এইখানে অনেক কিছু আছে যেগুলো এখনো কভারই করা হয়নি। আচ্ছা, এবারে স্টেটস অফ ম্যাটার যেটা, সেখানে গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট, সলিড স্টেট। গ্যাসিয়াস স্টেটটা অনেকেরই কভার হয়ে যায়, লিকুইড স্টেটের মধ্যে ভিসকোসিটি পার্টটা কভার হয়, সারফেস টেনশনটা কাদেরও হয়েছে কাদেরও হয়নি, আর সলিড স্টেটটা মানে এখনো কাদেরও কভার হয়নি, তাই তো? নর্মাল পড়াতে আচ্ছা, কেমিক্যাল থার্মোডাইনামিক্স যে পার্টটা, এই থার্মোডাইনামিক্সের পার্টে তো তিনটে চারটে পার্টে কেমিক্যাল থার্মোডাইনামিক্স থাকে। কিছুটা পার্ট অনেকেরই হয়েছে, হ্যাঁ, মানে একদম শুরুর দিকে যে থার্মোডাইনামিক্স যে পার্টটা থাকে আর কি, সেটা অনেকেরই হয়েছে আর কি। আর পরের দিকে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, পার্শিয়াল মোলার কোয়ান্টিটিজ, হ্যাঁ, তারপরে তোমার গিভস ডুয়েম ইকুয়েশন, কেমিক্যাল পোটেনশিয়াল, এগুলো হয়তো পরের পার্টের মধ্যে কারো হয়েছে কারো হয়নি। আর এই যে পার্টটা কেমিক্যাল এবং ফেজ ইকুইলিব্রিয়াম পার্টটা যেমন কারো হয়নি এখন, একটা ফোর্থ সেমিস্টারে সবাই থাকে আর কি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হয়তো কেপি, কেসি, কেএক্স, কেএন, এইগুলো হয়তো কারো হয়েছে কারো হয়নি, কিন্তু সেখানে আয়নিক ইকুইলিব্রিয়াম এর মধ্যে ইনক্লুডেড আছে। কিন্তু এই পরের দিকে যেটা, এই ধরো ডাইলিউট সলিউশন, রাউলস ল, হেনরিজ ল, কোয়ালিটেটিভ প্রপার্টিজ, গিভস ফেজ ইকুইলিব্রিয়াম, সিঙ্গেল এন্ড টু কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম ইত্যাদি ইত্যাদি, সেই পার্টগুলো এখনো ম্যাক্সিমাম লোকেরই কভার হয়নি, তবে এটা ফোর্থ ফিফথ সেমিস্টারের মধ্যে সার্টেনলি কভার হয়ে যাবে আর কেমিক্যাল থার্মোডাইনামিক্স এবং কেমিক্যাল এন্ড ফেজ ইকুইলিব্রিয়ামটা ফিফথ সেমিস্টারের মধ্যে সবারই কভার হয়ে যায়। আর ইলেকট্রোকেমিস্ট্রি অনেকের কভার হয়েছে, অনেকের কভার হয়নি, কিন্তু এটাও ফোর্থ ফিফথ সেমিস্টারের মধ্যে কভার হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স কারো কিছুটা হয়েছে কারো কিছুটা হয়নি, সেও ফোর্থ ফিফথ সেমিস্টারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রবলেম হবে হচ্ছে অ্যাবজর্পশনটা। এই অ্যাবজর্পশনটা নরেন্দ্রপুরের বললে হয়েছে, কিন্তু বাকি সবাই কিন্তু এটা সিক্স সেমিস্টারে আছে। আর স্পেকট্রোস্কোপি পার্টটা মানে এখনো পর্যন্ত কাদেরও হয়নি, এটা ইউজুয়ালি হচ্ছে সিক্স সেমিস্টারে থাকে, হয়তো কারো কারো একটু আগে করলেও করে দিতে পারে।
কিন্তু এখনো হয়নি, মানে রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রোরিক, ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি এগুলো নিশ্চয়ই কাজগুলো হয়নি আর, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা আমি আমি যেভাবে করব দেখো, আমি বলি তোমাদেরকে, আমি রুটিন করে দেব। যেটা হচ্ছে এই যেটা আমি 6 সেমিস্টারের মধ্যে যে পার্টটা বলছি না, মানে মানে ডিটেল ক্লাসেস যখন নেব, আমি ডিটেল ক্লাসগুলো যেগুলো নিচ্ছি, এই ডিটেল ক্লাসের মধ্যে এই দেখো তোমার, সরি, এই যে যেটা স্পেকট্রোস্কোপি বলছে, এই যে স্পেকট্রোস্কোপি পার্টটা, এই স্পেকট্রোস্কোপি পার্টটা দেখো আমি একবারে ওই মলিকুলার স্পেকট্রোস্কোপি ফটোকেমিস্ট্রি এরকম বলে নাম দিচ্ছি আর কি, এই পার্টটা। আর এই অ্যাবজর্পশন পার্টটা, এই দুটো পার্ট হচ্ছে ডিটেলে তোমাকে করতে হবে। এইটা এইটা হচ্ছে থার্সডে মর্নিং অনলাইন ক্লাসের মধ্যে আমি এই দুটো পার্ট আর কি, হ্যাঁ, আমি কভার করে দেবো। যেটা এই নেক্সট 3-4 মাসের মধ্যে এটা আমার হয়ে যাবে। তো এটা নেক্সট 3-4 মাসের মধ্যে হয়ে যাবে। এবারে এইখানে যেগুলো হচ্ছে, এগুলো পর পর করে ধরো শুরু হবে আমাদের, হ্যাঁ। অর্থাৎ প্রথমে বেসিক ম্যাথমেটিক্স আমি রুটিন করে দেবো, হ্যাঁ, কোনটা আগে কোনটা পরে করে আর কি। যেটা ধরো অলরেডি পড়া হয়ে গেছে সেটা আমি আগে স্টার্ট করলাম। এবার এই সেমিস্টারে কিছু কিছু জিনিস পড়া হচ্ছে, দেখবে তোমার ইউনিভার্সিটি এক্সামের জন্য পড়া শেষ হলো, আর আমিও ঠিক প্যারালালি তোমার মানে পিছনে পিছনে গেলাম আর কি, তখন দেখবে এক সাথে দুটো জিনিস কভার হয়ে যাচ্ছে। এইটা আমি প্রপারলি একটা রুটিন করে দেবো আর কি। এটা তাহলে ওই দুটো জিনিস শুধু আমাকে একটু এখানে এগিয়ে রাখতে হবে, এটা। আর এই যে পার্টটা সলিড স্টেটটাও ইউজুয়ালি কারো এত তাড়াতাড়ি হয় না, যে সলিড স্টেট পার্টটা ছিল, এই সলিড স্টেট পার্টটা অনেকেরই হয় না। সলিড স্টেট পার্টটা হচ্ছে এই দুটো হয়ে যাওয়ার পরে, এটা বেশি সময় লাগে না, এই দুটো হয়ে যাওয়ার পরে আমি সলিড স্টেটটাকে শুরু করে দেবো। সলিড স্টেটটা ইউজুয়ালি হচ্ছে তোমার কারো 4th সেমিস্টার, কারো 5th সেমিস্টারে থাকে। 6 সেমিস্টারটা পর্যন্ত যায় না কিন্তু সলিড স্টেটটা 4th বা 5th সেমিস্টারের মধ্যে থেকে যায়। এবারে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা স্পেশাল ব্যাপার যেটা হয়ে যাচ্ছে, যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পরীক্ষাটা প্রায় একটা করে সেমিস্টার পিছিয়ে যাচ্ছে। সেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে কি জ্যামের আগে ওদের যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ফিজিক্যাল ছিল না, থার্ড সেমিস্টার থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে, তাদের দেখা যাবে যে এই যে 1 বছরের মতো সময় পাচ্ছ, 1 বছরের সময়ের মধ্যেই কিন্তু সব ফিজিক্যাল কেমিস্ট্রিটাই তাকে করতে হবে। তোমাদের যেমন আদার দেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিছুটা ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে হয়েছে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কোনো ফিজিক্যালই হয়নি। তা ফিজিক্যাল যদি না হয়ে থাকে, পুরোটাই এই সময়ের মধ্যে করতে হবে। কোনোটা কিছুটা রুটিনের মধ্যে মানে সিলেবাসের মধ্যে থাকবে, কিছুটা জিনিস হচ্ছে পরে পড়ানো হবে, যেগুলোকে এর মধ্যে করে নিতে হবে। তাহলে এইটাকেও আমি চাইবো এই ডিটেল ক্লাসের মধ্যে করে নিতে, আর বাকিগুলোকে একদম জাস্ট কম্পিটিটিভ এক্সামের মতো করে আমি জিনিসটাকে করবো। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল একটা সিলেবাসের তোমার ডিটেলিংটা বললাম। ঠিক আছে? তাহলে দেখো কারো যদি, তাহলে আমরা কি কি করলাম একটু খেয়াল করে দেখো। আমরা যেটা করলাম যে এই ক্লাসের অনলাইন ক্লাসের পারপাসটা কি বলছে, তোমার টার্গেট বা গোল নিয়ে কথাবার্তা বলছে, তুমি কি করে সেই টার্গেটটাকে অ্যাচিভ করবে সেটা, কোশ্চেন প্যাটার্নটা আমি দেখছি, হ্যাঁ, আর তার সাথে সাথে সিলেবাসটা নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আচ্ছা, এবারে দু একটা জিনিস সেটা আমি একটুখানি করেছিলাম, এইগুলো আসলে আর কোনো মানে থাকছে না আর কি। মানে ইয়ার ওয়াইজ বিভিন্ন নেটফেট থেকে ইয়ার ওয়াইজ যে কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ, যে চ্যাপ্টারগুলো আছে কোন চ্যাপ্টার থেকে কিরকম তার একটা ওয়েটেজ থাকে, হ্যাঁ, সেই একটা ওয়েটেজের একটা স্ট্যাটিস্টিক্স করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এই স্ট্যাটিস্টিক্সে মানে এইগুলো মানে অতটা ইম্পর্টেন্ট নয়, মানে হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স কেউ ফলোও করে না। মানে এটা কি হচ্ছে, সিলেবাসে তার উল্লেখ করা থাকছে না। যেটা তোমার ধরো অনেক কম্পিটিটিভ অনেক 11-12-এর যখন সিলেবাস আমি দেখেছি, সিলেবাস এত স্ট্রাকচার বলা থাকে যে এই চ্যাপ্টার থেকে 7 নম্বর পড়বে, এই চ্যাপ্টার থেকে 3 নম্বর পড়বে, এই চ্যাপ্টার থেকে 5 নম্বর পড়বে। ওটা কিন্তু রুটিনের মানে সিলেবাসের মধ্যেই ওটা ঠিক করা থাকে। কিন্তু জ্যাম বা নেট বা গেটে এখানে না ওই রকম করে কিছু ঠিক করা থাকে না, যে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেনই পড়বে, ওই চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেনই পড়বে।
ঠিক আছে? এই যে দেখো এই যেমন আমি লাস্টের দিকে ধরো এই মানে বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট থেকে, হ্যাঁ, দেখা যাচ্ছে এবিসি বলে এখানে 3 নম্বর পড়েছে, এখানে একটা 5 নম্বর পড়েছে। অ্যাটমিক মলিকুলার কোয়ান্টাম থেকে দেখো এখানে মাত্র মাত্র 2-4 নম্বর পড়েছে, এখানে মাত্র 2 নম্বর পড়েছে। কিন্তু অ্যাটমিক বা মলিকুলার স্ট্রাকচার মানে কোয়ান্টামটা খুব বড় চ্যাপ্টার, সেখান থেকে বেশি কোশ্চেন পড়তে পারে। কেমিক্যাল থার্মোডাইনামিক্স যখন তুমি থার্মোডাইনামিক্স থেকে সবসময় বেশি কোশ্চেন পড়ে এগুলো। আবার উল্টো থেকে গ্যাসিয়াসটা লিকুইড থেকে কম কোশ্চেন পড়বে। সেটা তুমি যখন পড়াবো তখন তুমি কোনটার জন্য কতখানি টাইম রাখা হয়েছে সেটা দেখে থেকে তুমি বুঝতে পারবে। ওই জন্য এইটার জাস্ট অ্যানালিসিসের কোনো মানে থাকে না। সেকেন্ড যে অ্যানালিসিসের মানে থাকে না সেটা হচ্ছে এই যে যে কাট অফ, হ্যাঁ, ইয়ার ওয়াইজ হচ্ছে আনরিজার্ভের কাট অফ কেমন, ওবিসির কাট অফ কেমন, হ্যাঁ, এসসি এসটি পিডব্লিউডি তাদের কাট অফ কেমন, হ্যাঁ, তারপরে এখন ইডব্লিউএস হয়েছে, হ্যাঁ, ইকোনমিক উইক সেকশন যেটা, তার কাট অফ হয়েছে, হ্যাঁ, সেই কাট অফগুলো এগুলো মানে এখন ইয়ার টু ইয়ার এত ভ্যারি করে, এর কোনো কনসিস্টেন্সি নেই। এই জন্য এই কাট অফের একটা স্ট্যাটিস্টিক্স আমি বানাচ্ছিলাম, কিন্তু সেই স্ট্যাটিস্টিক্সের কোনো মানে নেই বলে ওটা আমি জাস্ট আলোচনার মধ্যে আনতে চাইছি না। প্লাস কতগুলো ছাত্র অ্যাপিয়ার করছে পরীক্ষায় আর কি, হ্যাঁ, সেই ছাত্র দেখো সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি কিছু নয়, এখন সংখ্যাটা ওই আশপাশের মধ্যেই আছে আর কি, মানে অ্যারাউন্ড তোমার ধরো 20,000-এর মতো ছাত্র অ্যারাউন্ড তোমার ভাব দেখায় আর কি। তো দেখো ইয়ার টু ইয়ার কিরকম মানে কমেও গেছে আর কি, মানে তোমার এখানে 10,000 থেকে শুরু করে 16 থেকে 21 দেখো আবার 12,000, এখানে মাঝে আবার 15-16,000 হয়েছিল। এটাও যেহেতু ভ্যারি করছে খুব, এর কোনো এর জাস্ট এই স্ট্যাটিস্টিক্সটা তোমার মাথায় দেখে কোনো মানে লাভ নেই বলে এটা নিয়ে আর ক্লান্তি তোমাকে করতে হবে না আর কি। আর মোটামুটি একটুখানি স্ট্যাটিস্টিক্স নেট থেকে খুঁজে করার চেষ্টা করছিলাম যে হায়েস্ট মার্কস কেমন উঠছে আর কি। সেই হায়েস্ট মার্কস দেখো মানে এখানে মানে কি বলবো, জাস্ট সিম্পলি মানে তুমি করলে কি করলে না তাতে কি বা এসে গেল, হ্যাঁ। আর হায়েস্ট মার্কস তোমাকে জ্যামে টপ করতে হবে এর তো কোনো বাধ্যবাধকতা নেই, হ্যাঁ, টপ করে মানে টপ তোমার করে হবেই বাকি, হ্যাঁ। তবে ঠিক আছে, নিজের ভালো লাগলো এই পর্যন্ত, তোমার তো একটা মোটামুটি প্রথম থেকে 2-3টে ইনস্টিটিউট তুমি যেটা টার্গেট করছো তার মধ্যে তোমাকে পেতে হবে। সেখানে হায়েস্ট মার্কসটা কি সেসব ভেবে লাভ নেই, মোটামুটি একটা নম্বর পেতে হবে, সেগুলোকে দেখতে হবে। আর একটা স্ট্যাটিস্টিক্স করার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে কোন বছরে কোথায় কাট অফটা কি হচ্ছে আর কি। আর এবার এই যে কাট অফগুলো সেগুলো হচ্ছে আইআইটির কাট অফগুলো করা হচ্ছে, এখন এনআইটি গুলো ঢুকেছে, আইএসটি গুলো ঢুকেছে, ওভারঅল যে কাট অফের যে লিস্ট আর কি, সেটা হচ্ছে ওই ইয়ার টু ইয়ার যেহেতু ভ্যারি করবে, হ্যাঁ, মানে এটা সময় টু সময় বা স্ট্যান্ডার্ড। এখন ধরো বম্বে আইআইটি কাট অফ হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে, তারপর দিল্লি হচ্ছে, তারপর কানপুর হচ্ছে, তারপর তো খড়গপুর হচ্ছে, হ্যাঁ। এটা নির্ভর করে, দিল্লি যেমন কয়েক বছর আগেও হচ্ছে কাট অফের র্যাঙ্কিং, কাট অফে হচ্ছে অনেক পরের দিকে আসছে, কিন্তু এখন কি হচ্ছে প্রচুর বাঙালি ছেলে মেয়ে যারা বেসিক পড়তে চায় তারা যেহেতু হায়ার সেকেন্ডারি পরেই দিল্লিতে পড়তে চলে যাচ্ছে, সেখানে দিল্লিতে দিল্লির ছেলেরা জ্যামে ভালো করছে, তারা তার লোকাল আইআইটি দিল্লি আইআইটি থেকে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। 10 বছর আগেও যেখানে কানপুর আইআইটি হচ্ছে সবচেয়ে ভালো ছেলেরা ভর্তি হতো, এখন কানপুর আইআইটিতে ধরো থার্ড ক্যাটাগরির ছেলেরা ভর্তি হচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ডের পরে থার্ড ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে কানপুর আইআইটি হচ্ছে আর কি এগুলো। তারপর একটা সময় ছিল খড়গপুরে, চেন্নাইটা একটুখানি বম্বে কানপুর খড়গপুরের পরে চেন্নাইটা আসতো, এখন চেন্নাই মাঝে মাঝে আগে চলে আসছে, হ্যাঁ, দিল্লি তো বম্বের পরেই প্রায় দিল্লি চলে আসছে। এইগুলো দেখো সময় টু সময় বিভিন্ন রকমের হাইপ বা ইত্যাদির জন্য কিন্তু ভ্যারি করে, সেখানে এই স্ট্যাটিস্টিক্সটা জাস্ট সিম্পলি কোনো মানে নেই আর কি। সেখানে এই স্ট্যাটিস্টিক্সগুলো আমি আগে সব বলতাম, এই স্ট্যাটিস্টিক্সগুলো এখন আর বলছি না আর কি, মানে তোমার মানে কোন বছরে কোথায় কি হচ্ছে, হ্যাঁ, কি হায়েস্ট মার্কস উঠলো, কি তোমার মানে ইভেন তোমার এই যে কোশ্চেন মানে এ ওয়াইজ ডিস্ট্রিবিউশন যেটা আর কি, সিলেবাস ওয়াইজ আর কি, এগুলো জাস্ট সিম্পলি করে মানে থাকছে। তাহলে মোদ্দা কথা যেটা হচ্ছে যে তোমাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, আর একটা ফোকাস রেখে এখন থেকে রেগুলার বেসিসে এই বছর খানেক তোমাকে খেটে যেতে হবে। এবার আমি আমি একটা গাইড করার চেষ্টা করব যে এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে নাও, বা এই সপ্তাহের মধ্যে হচ্ছে আমি তো নিজে এখানে কিছু আলোচনা করে দেবই আর কি, কিন্তু ধরো আমি একটা চ্যাপ্টারে ধরো 500 এমসিকিউ আছে বা 300 এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ তো এখানে আলোচনা করবো না। আমি যেটা করলাম চ্যাপ্টারটাকে তোমাকে ওই সামারাইজ করে দিলাম, সামারাইজ করার সময় যে জায়গাগুলো তোমার ভুল হতে পারে সেগুলো আমি তখন আলোচনাও করে দেবো আর কি, হ্যাঁ, যেগুলো মানুষ বেসিক্যালি ভুল করে। এই যে সামারাইজটা তোমার পক্ষে করতে তোমার এক্সপিরিয়েন্স কম বলে, একটা টোটাল থার্মোডাইনামিক্স দেখো তুমি, থার্মোডাইনামিক্স ওভারঅল যদি পড়ো দেখবে টোটাল থার্মোডাইনামিক্স সেটা পড়াতে প্রায় 40 থেকে 50টা ক্লাস লাগে, হ্যাঁ, মানে তুমি দেখবে যে মানে থার্মোডাইনামিক্স
ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্মোকেমিস্ট্রি, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, এইসব মিলে দেখবে অ্যারাউন্ড 50টার মতো ক্লাস লাগবে। তাহলে 50টা ক্লাস তো থার্মোডাইনামিক্সে দিলে হবে না। সেটাকে কেমন করে 5টা ক্লাসে সামারাইজ করে দিতে হয় সেটা তোমার পক্ষে ডিফিকাল্ট, কিন্তু আমি সেটা করে দিতে পারবো। সেটা আমি করে দিলাম। তুমি এবারে ওই সামারাইজ যেটা করে দেওয়া আছে সেইটাকে ভালো করে পড়লে, যদি সময় পাও তুমি যে ক্লাস নোটটাকে পড়েছো বা যে বইটা পড়েছো, যে ক্লাস নোট বা বইটা সেইটা একবার ঠিকঠাক করে রিভাইজ করে দিলে, এখানে তুমি দেখবে ইউনিভার্সিটি পরীক্ষা ডিভিশন এবং জ্যামের ডিভিশন ক্ষেত্রে আলাদা। ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে তোমাকে ব্রড কোশ্চেনের অ্যান্সার করতে হয়, সেখানে তোমাকে ডেরিভেশন হ্যাঁ যেন পরীক্ষা হলে আটকে না যায় সেই মতো করে সেগুলো প্র্যাকটিস করে। এখানে সেটা দরকার নেই, এখানে যে ফাইনাল রেজাল্টটা জানলেই তোমার চলে যাচ্ছে। এইসব ব্যাপার ট্যাপারগুলো আছে, বুঝেছো তো? সেইগুলোকে মাথায় রেখে তোমাকে সবটাকে করতে হবে আর কি। হ্যাঁ, করলে দেখবে অ্যাকচুয়ালি পেতে কোনো অসুবিধা হচ্ছে। এবারে একটা রুটিন প্রপারলি ফলো করতে হবে, রুটিনটাকে স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতে হবে আর কি। হ্যাঁ, মানে তোমার মানে আমি একটা সিলেবাসটা এই সময়ের মধ্যে শেষ করব, এরপর থেকে মক টেস্ট নেব, বা কোনো একটা চ্যাপ্টারের আমি 4টে ক্লাসে ব্যাপারটাকে শেষ করব সেরকম রুটিনে রেখেছি, কিন্তু আলটিমেটলি দেখা গেলো 4টে ক্লাস আমি পাচ্ছি না, 5টা 6টা ক্লাস লেগে গেল, সেখানে পরের যে চ্যাপ্টারটা ছিল আর কি সেই চ্যাপ্টারটা সাফার করলো, সেরকম করলে হবে না। এটা দেখবে এই যে যারা নিটের প্রিপারেশন নিয়েছে বা যেই অ্যাডভান্সের প্রিপারেশন নিচ্ছে প্রপার কোচিং সেন্টার থেকে, তারা কিন্তু এই রুটিনটা কিন্তু ভীষণ স্ট্রিক্টলি ফলো করে। ওই রুটিনটা কিন্তু ওরা ন্যাশনাল ওয়াইজ বা স্টেট ওয়াইজ তো এই মক টেস্ট বা ইত্যাদিগুলো অর্গানাইজ করছে। এই রুটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকেও এই সিরিয়াসলি রুটিনটাকে ফলো করে করতে হবে। আর রুটিনটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর তার সাথে সাথে আমি এটাও পাঠিয়ে দেবো, তোমার হচ্ছে যে ওভারঅল সিলেবাস যেটা, কোথায় রাখলাম এটা, এক মিনিট, কোথায় একটা রাখলাম সিলেবাসটা, দাঁড়া, সেকেন্ড, সিলেবাসটা আচ্ছা আমি আমি পাঠিয়ে দেবো সিলেবাসটা, মানে রিসেন্ট যে সিলেবাসটা আর কি, মানে এটা তো ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাসটা শুধু দিলাম, অর্গানিক ইনঅর্গানিকের সিলেবাসটাও যেটা আছে আর কি, হ্যাঁ সেইটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। কোথায় একটা রাখলাম দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে ওভারঅল সিলেবাসটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, চলে গেল। হুম, এটা হচ্ছে ওভারঅল সিলেবাস, এটা ফিজিক্যাল কেমিস্ট্রিটা বললাম। এবার এখানে দেখো এই অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস আছে, হ্যাঁ ইনঅর্গানিক কেমিস্ট্রি সিলেবাস আছে। টোটাল সিলেবাসটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে আর কি, মানে তোমাকে দিয়ে দেওয়া অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি কিছুটা পার্ট আছে। হ্যাঁ, তো সিলেবাসটাকে ফলো করে সবটাকে তোমাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। বলো, তাহলে কারো যদি কিছু মানে আর জানার থাকে বা জিজ্ঞাসা থাকে বলে নাও। আজকে এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলোই বলার ছিল। নেক্সট বুধবার থেকে আমি এর মধ্যে তোমার রুটিনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট বুধবার থেকে রুটিন ফলো করে প্রপারলি তোমার পড়াটা স্টার্ট হবে। তাহলে বুধবার আর বৃহস্পতিবার সকাল এই দুটো তুমি একটু ফাঁকা রাখবে। বুধবার এইভাবে, আর বৃহস্পতিবার সকালটায় হচ্ছে তোমাকে ওই ডিটেলে মলিকুলার স্পেকট্রোস্কোপি, ফটোকেমিস্ট্রি ইত্যাদিগুলো পড়ানো হবে। ঠিক আছে, তাহলে আজকে আজকে আর কিছু বলার নাই তো?
তাহলে আজকে রেখে দিচ্ছি। ঠিক আছে, কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে জ্যামের ক্লাসটা মূলত নেক্সট বুধবার মার্চ থেকে প্রপারলি চালু হচ্ছে। আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। আর কালকে আমি মলিকুলার স্পেকট্রোস্কোপি ক্লাসটা শুরু করবো কিনা কালকে একটুখানি আমি জেনে বলে দিচ্ছি। এই বিদ্যাসাগরের যদি পরীক্ষা চলছে, ওদের পরীক্ষাটা আছে বলে আমি দেখছি কালকে শুরু করতে পারি, পরের সপ্তাহে শুরু করতে পারি, আমি বলে দিচ্ছি, বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে যাও, রেখে দিলাম।